এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আমাদের সাংগঠনিক কার্যালয়ে আমরা বসেছি এবং পূর্ব ঘোষিত ফেসবুক পোস্টের মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম আজকে আমরা লাইভে আসবো। লাইভে এসে গতকালকে যে পত্রটি জারি হয়েছে সেই পত্রটির পুরো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সে প্রেক্ষিতে আমরা এখন লাইভে আসলাম। আপনি দেখতে পাচ্ছেন আমার ডান পাশে গতকালকে যে আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন সংগ্রাম পরিচালনা কমিটির অন্যতম নেতা আহ্বায়ক আমাদের আব্দুর রাজ্জাক রাজু ভাই, আমার ডান পাশে আছেন সহসভাপতি নিজাম ভাই, বাম পাশে যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সুমন এবং ক্যামেরার বিপরীত পাশে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছেন। তো প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, প্রথমতই আপনারা সকলেই আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি এই পত্রটি নিয়ে আলোচনার আগে আপনাদের সামনে একটু পিছনের কিছু কথা আলোচনা করতে চাই। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আপনারা জানেন আউটসোর্সিং সংগঠন যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে, এই সংগঠন প্রতিষ্ঠাকালীন সময়ে যে মানুষটি প্রথম স্বপ্ন দেখেছিলেন সেই মানুষটির নাম মুকুলচন্দ্র দেবনাথ, নারায়ণগঞ্জের সন্তান, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হসপিটালে যিনি কর্মরত। মুকুলচন্দ্র দেবনাথের স্বপ্নের বাস্তবায়ন ঘটানোর জন্য উনি পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে কমিটি গঠন করেছিলেন। তাই ধারাবাহিকতায় আমি 2020 সালের মাঝামাঝির দিকে এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমি চেষ্টা করেছি, কিছু মনে করবেন না, আমার কথা বলতে কষ্ট হচ্ছে কারণ আমি পুরো শরীর ব্যথা, জ্বর এবং ঠান্ডায় কথা বলে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু যেহেতু আমি ঘোষণা দিয়েছিলাম আজকে কথা বলবো সেজন্য আমি লাইভে এসেছি। চেষ্টা করব যদি কথা বুঝতে অসুবিধা তাহলে একটু মেহরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যা হোক, যে আলোচনা ছিলাম, আমি সংগঠনের সাথে যুক্ত হওয়ার পর থেকে যারা এই আউটসোর্সিং এবং ডেইলি বেসিক ভাই বোনদের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করেছেন এবং এখন পর্যন্ত কাজ করছেন, তাদের মধ্যে যারা এখন নেতৃত্ব স্থানে আছে আমি সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সম্মান রেখে বলছি এবং ভালোবাসার জায়গা থেকে বলছি। আমি যেদিন থেকে সংগঠনে সম্পৃক্ত হয়েছিলাম আমি চেষ্টা করেছি সবসময়ই মেহনতি মানুষের যেন ভালো হয় সেই বিষয় নিয়ে কাজ করার জন্য। আমি একদম পিছন থেকে কথা না বলে জাস্ট গত 1 বছর থেকে কথা বলতে চাই। 17ই আগস্ট আপনারা যখন আন্দোলনে আসেন, আপনারা দেখেছেন আমি সম্মুখ সারিতে ছিলাম। অনেকেই আমাকে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে ট্যাগ লাগানোর চেষ্টা করেন, ঠিকাদারি ট্যাগ, আরও অনেক ট্যাগ লাগানোর চেষ্টা করেন। আমার প্রশ্ন হচ্ছে যে 17 তারিখে আপনারা বাংলাদেশে কেউ, খুব কম সংখ্যক মানুষ তারা কেউ কিন্তু এই আন্দোলন সংগ্রাম সম্পর্কে জানতেন না। আমি যদি ঠিকাদারের পক্ষের লোক হতাম তাহলে 17 আগস্ট আমি কেন আন্দোলন করলাম? 17 আগস্ট পরবর্তী 19 অক্টোবর আমি সম্মুখ সারির যোদ্ধা ছিলাম। আপনারা জানেন, আমি যদি আমার মনে যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতো আমি তাহলে কেন সেদিনের আন্দোলন সংগ্রামের সামনে ছিলাম? আমি আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই, বিবেকের কাছে আপনারা জিজ্ঞেস করবেন, 19 তারিখ পরে আজকে যে সকল নেতা, যে সকল সংগঠন বিশাল বিশাল কথা বলছেন, তারা আন্দোলন করতে চায়নি। এই আন্দোলন না করতে চাওয়ার কারণেই আজকের যে ঐক্য পরিষদ, সেই ঐক্য পরিষদ গঠিত হয়েছিল। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আপনাদেরকে জানাতে চাই, আপনাদের জানার প্রয়োজন আছে। আমরা আজকে যখন ঐক্য পরিষদের যে সকল নেতৃবৃন্দ আমরা কাজ করছি, ঐক্য পরিষদ কাজ করছে, তাদেরকে নিয়ে কোনো রকম বিতর্ক কিন্তু তারা আগে পর্যন্ত ছিল না। যখন আমরা আলাদা আন্দোলন সংগ্রাম শুরু করলাম, ঐক্য পরিষদ গঠন করলাম,
এবং এই ঐক্য পরিষদ গঠনের যে প্রক্রিয়া, গঠন কেন হলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। আমি এই বিষয়ে আলোচনা করতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, আমরা সংগঠন থেকে বেরোতে বাধ্য হয়েছি কারণ আমাদের নামে মামলা করা হয়েছিল, আমাদের নামে আন্দোলন করতে দেওয়া হচ্ছিল না, আমরা যেন সংগঠনের প্যাড ব্যবহার করতে না পারি, আরো বিভিন্ন বিষয়ে আমাদেরকে মানে গলা চিপিয়ে ধরার মতো একটা অবস্থা তৈরি করে রেখেছিল সংগঠনটি। এখন পর্যন্ত আমাদের নামে জিডি আছে, আপনারা জানেন। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে 19 অক্টোবর পরে তারা আর আন্দোলন করতে চাইলো না, আমরা আন্দোলন সংগ্রাম করলাম। 22 ফেব্রুয়ারি 2025 প্রশাসনের কর্তৃক আমরা নির্যাতিত হলাম। আমাদের ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপেক্সের শাকিল আহত হলো। এরপরে তারা আবার আমাদের সাথে আর আন্দোলন করবে না বলে ঘোষণা দিল। পরবর্তীতে আমরা বিভিন্ন সময় চেষ্টা করে তাদেরকে আবার একত্রিত করে আমরা আবার আন্দোলন করলাম। তারা আবার আমাদের কাছ থেকে চলে গেল। ঐক্য পরিষদ কিন্তু এখন পর্যন্ত কোনো আন্দোলন সংগ্রাম তারা থামিয়ে রাখে নাই। ধারাবাহিক আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে আসছিলাম। 25-এর নীতিমালা যেটি এখন আছে, সেই নীতিমালা যেদিন ঘোষিত হয়, যেদিন ঠিক তার পরের দিনে ঐক্য পরিষদ কিন্তু বলেছিল যে এই নীতিমালাকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করলাম। কেন বলেছিল? আমরা সেটা অবজার্ভ করেছিলাম এবং আমরা মনে হয়েছিল আমাদের যে প্রাণের দাবি যে আমরা ঠিকাদার মুক্ত হতে চাই, সেই দাবিটি সেখানে ছিল না, বা সেই দাবির প্রতিফলন সেখানে ছিল না। আমরা সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিলাম এবং আপনারা জানেন সাংবাদিক সম্মেলন করে আমরা বলেছিলাম যে এই নীতিমালা আমরা মানি না, এবং এই নীতিমালা পরিবর্তন করার জন্য আমরা আজকে থেকে আন্দোলন সংগ্রাম শুরু করলাম। আপনারা জানেন, যারা জানেন না তাদের জন্য এই কথাগুলো বলা। পরবর্তীতে তারা কিন্তু দেখলাম সাংবাদিক সম্মেলন করে বিভিন্নভাবে তারা কিন্তু ওই নীতিমালাকে একসেপ্ট করে আলহামদুলিল্লাহ ঝড় উঠাই দিছিল। সহকর্মী সহযোদ্ধা, বিষয়গুলো আপনাদের জানা দরকার, কারণ কে সঠিক কে ভুল এই বিষয়গুলো আপনারা যদি না জানেন তাহলে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনারা আমাদের আবেগের জায়গা, আপনারা আমাদের শক্তি। আমরা চাই আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। আপনারা যদি মনে করেন যে ওনারা সঠিক পন্থায় আছে, সঠিক পথে আছে, আপনারা তাদের সাথে থাকবেন। যদি মনে করেন যে আমরা সঠিক পথে আছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা কাউকেই জোর করে আমাদের সংগঠনের অনুসারী বানাতে আমরা চাই না। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, সেদিন তারা আন্দোলন করতে চায়নি, আমরা আন্দোলন করতে চেয়েছিলাম। 25-এর নীতিমালা মানে পাবলিশ হওয়ার পর থেকে আমরা দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। সর্বশেষ গত মাসের 11 তারিখ, ঠিক তার 15 দিন আগে, 12-13 দিন আগে, 30 তারিখ আমাদের প্রোগ্রাম ছিল মার্চ টু সচিবালয়। তখন কিন্তু তারা আমাদের সাথে ছিল না। আমরা দীর্ঘ 43-44 দিন কিন্তু শ্রম ভবনের সামনে বসা ছিলাম। তারা কিন্তু একটা দিনের জন্য আমাদের সহকর্মীদের পাশে এসে দাঁড়ায় নাই। একটা দিনের জন্য মার্চ টু সচিবালয় ঘোষিত হলো। আমরা প্রশাসনের সাথে বার্গেনিং করলাম, সেখান থেকে প্রশাসন আমাদেরকে সচিবালয়ে পাঠালো। 30 তারিখ আপনাদের মনে থাকার কথা, সেদিন অর্থ সচিব মহোদয়ের সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হলো। উনি ওই দিনই একটা স্পষ্টীকরণের চিঠি জারি করলেন, যেখানে বলা ছিল যারা 18 নীতিমালা আছে তার 25 নীতিমালাতে যাওয়ার জন্য তাদেরকে নতুন করে টেন্ডারের প্রয়োজন হবে না। আমরা ওখান থেকে কিন্তু ওটা মানিনি। আমরা কি বলেছি? আমরা চাই ঠিকাদার বিলুপ্ত করা হোক। ওখান থেকে বেরিয়ে এসে কিন্তু আমরা বলেছি এবং পরিষ্কার করে আপনাদের যা যা করেছে সকল কিছু বলেছি। পরবর্তীতে আমরা আমাদের 4 তারিখে প্রোগ্রাম ছিল, আপনারা জানেন। সেই প্রোগ্রামটি কনভার্ট করে আমরা 11 তারিখে নিয়েছিলাম। কেন? আমরা অর্থ মন্ত্রণালয়কে সময় দিয়েছিলাম। 10 তারিখ রাত্রের কথা আপনারা সবাই জানেন। 10 তারিখ সকাল থেকে শুরু করে, তার 2 দিন আগে থেকে শুরু করে আমরা তাদের সাথে মেলার জন্য বিভিন্ন শ্রমিক নেতা, যারা সিনিয়র নেতৃবৃন্দ, তাদের পরামর্শে আমরা তাদের সাথে মেলার জন্য বিভিন্নভাবে আমরা চেষ্টা করলাম। তারা 11th আওয়ার, আমরা একদম গুরুত্বপূর্ণ মুহূর্ত, শেষ মুহূর্তে তারা এসে ঘোষণা দিলে আমাদের সাথে তারা একত্রিত হয়ে আন্দোলন করবে। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আপনারা জানেন আমাদের কার্যালয়ে কিন্তু তারা আসে নাই, আমরা গিয়েছিলাম তাদের কাছে। আনিস ভাই কোনোদিন আমাকে ফোন দেয় নাই, আমি ফোন দিয়েছি অসংখ্যবার।
কল্যাণ পরিষদ কখনো ঐক্য পরিষদকে প্রস্তাবনা দেয়নি, ঐক্য পরিষদ তাদেরকে প্রস্তাবনা দিয়েছে। বিষয়গুলো আপনাদের জানা উচিত। সৃষ্টিকর্তা আছেন, উনি ভালো করে জানেন যে কারা সঠিক কারা বেঠিক। আমি শুধু বলবো, যারা এই অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনের বাধা হয়ে দাঁড়াবেন, তারা আল্লাহ পাক উপর থেকে তাদের জন্য শাস্তি নির্ধারণ করে দিবেন। ঠিক সহকর্মী সহযোদ্ধা, আমরা সেদিন গিয়েছিলাম, আমরা সেখান থেকে একত্রিত ঘোষণা দিয়েছিলাম, তাদেরকে বলেছিলাম আপনারা আসেন। তারা কখন গেল? একদম 11th আওয়ারে, রাত্রে গিয়ে বলল আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করে তারা সম্মত আছে, একসাথে আন্দোলন সংগ্রাম করবে। ওনারা চলে আসার ঠিক 1 ঘন্টা পরে আপনারা দেখেছেন রমনা থানার মানে প্রশাসন থেকে শুরু করে কমপক্ষে 300 পুলিশ সেদিন ছিল। ঐক্য পরিষদ সবসময় মানুষের ন্যায্য অধিকারের জন্য লড়াই সংগ্রাম করে বলেই আমরা কখনো প্রশাসনের কাছে আমরা ভয়ও পাই না এবং আমরা কোনো কিছু লুকিয়েও রাখি না। আমরা কিন্তু সেদিন চাইলেই আমরা পালিয়ে থাকতে পারতাম, আমরা সেদিন পালাইনি, কারণ আমরা মনে করেছি ন্যায্য অধিকার আদায়ের জন্য জেল জুলুম এগুলো একজন নেতার জন্য ঘটতেই পারে, এগুলো স্বাভাবিক ব্যাপার। আমরা সেদিন সেখানে সাহসিকতা নিয়ে বসেছিলাম। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধা, আজকে যারা বড় বড় কথা বলেন, আমি প্রশ্ন করতে চাই, আমি এবং আমার বিপ্লবী সাধারণ সম্পাদক যখন অ্যারেস্ট হলাম, তখন তাদের পক্ষ থেকে একজন নেতাও কি ভূমিকা পালন করেছেন আমি একটু প্রশ্ন করতে চাই। আপনারা সারা বাংলাদেশের মানুষ আমাদের জন্য চোখের জল ফেলেছেন। আপনারা পরবর্তীতে আমি জেল থেকে বেরিয়ে আসার পর আমাকে অনেকেই ফোন দিয়ে বলেছেন, কান্নাকাটি করেছেন, অনেকে অঝরে কেঁদেছেন। এগুলো আমাদের অর্জন, এগুলো আপনাদের ভালোবাসা আমাদের অর্জন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু বিপরীত পাশে যারা আমাদের বিশ্বাস নিয়ে খেললো, যারা মানুষের বিশ্বাস নিয়ে খেললো, আমি তাদের প্রতি তীব্র ঘৃণা এবং নিন্দা প্রকাশ করি। সহকর্মী সহযোদ্ধা, আপনারা জানেন 10 তারিখ রাতে আমি অ্যারেস্ট হওয়ার পরে আমাদের সংগঠনের নেতারা অক্লান্ত পরিশ্রম করেছেন যেন পরের দিনের প্রোগ্রামটিকে সফল করা যায়। আমরা অ্যারেস্ট হওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল আমরা ভিডিও বার্তা যেন দেই, সেখানে যেন আমরা বলি যে এই আন্দোলন আমরা প্রত্যাহার করলাম। আমি এবং আমার বিপ্লবী সাধারণ সম্পাদক বলেছিলাম, আমাদের এই কলিজা এত বড়ই, আমাদেরকে যদি বুকে গুলি করে ঝাঁঝরা করে দেন, এরপরে আন্দোলন সংগ্রাম বন্ধ করা যাবে না এবং আমরা আন্দোলন সংগ্রাম বন্ধ করব। আমাদের নেতৃবৃন্দ যারা ছিলেন বাইরে, তারা কিন্তু সাহসিকতার ভূমিকা রেখেছেন, সাহসিক ভূমিকা রেখে তারা কিন্তু পরের দিন আন্দোলন সংগ্রাম মাঠে গড়িয়েছে। আপনারা জানেন, আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদেরকে ভালোবেসে ঐক্য পরিষদের বিশ্বাস করে হাজার হাজার মানুষ সেদিন কিন্তু আপনারা এই ঢাকায় এসেছিলেন। আমি প্রশ্ন করতে চাই, ঐক্য পরিষদের অনুসারী ব্যতীত কল্যাণ পরিষদের একজন মানুষ আহত হয়েছেন এরকম কোন নজির আছে কিনা? যারা আহত হয়েছেন তাদের মধ্যে কল্যাণ পরিষদের একজন মানুষ আহত হয়েছেন এরকম কোন নজির আছে কিনা? আমি প্রশ্ন করতে চাই, কল্যাণ পরিষদের একজন নেতাও একটা লাঠির আঘাত পেয়েছেন কিনা? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই। কল্যাণ পরিষদ রাস্তায় দাঁড়িয়ে মার খাবে, কল্যাণ পরিষদ জেলে যাবে, আবার কল্যাণ পরিষদের নেতাদেরকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করবেন। এ ধরনের অপকর্ম এবং অপচেষ্টা বাংলাদেশের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষ কোনোভাবে বরদাস্ত করবে। আমি যখন জামিনে মুক্ত হই, আমি প্রশ্ন করেছিলাম যে আমি যেদিন থেকে জেলে গেলাম, আনিস ভাই কেন একটা বারের জন্য আমাকে দেখতে গেল না? কল্যাণ পরিষদের একজন নেতা আমাকে এবং আমার সাধারণ সম্পাদক কেন দেখতে গেল না? তাহলে তারা কি চেয়েছিল আমরা জেলে থাকি? প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আপনাদের বিষয়গুলো জানা উচিত। একটা বারের জন্য তারা কিন্তু আমাদেরকে দেখতে যায়নি। আমরা জেল থেকে বের হলাম, যে সকল খরচ কেউ বলতে পারবে না একটা টাকা দিয়ে আমাদেরকে সহায়তা করছে। উপরন্তু তাদের পক্ষ থেকে হুমকি এসেছে, যদি আন্দোলন বন্ধ না করা হয় তাহলে নাকি আমাকে সারা জীবনের জন্য ওই জেলখানে পৌঁছতে হবে। আপনি একজন নেতা হয়ে, অন্য একজনের সংগঠনের নেতা হয়ে আপনারা কিভাবে এই কথা বলতে পারেন? তারা বাধ্য করেছিল সেদিন আমাকে এবং ইকবাল হোসেন বাবুকে ওখানে বের করার জন্য। আমার ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সেদিন ঘোষণা দিতে বাধ্য হয়েছিল, তাদেরকে বাধ্য করা হয়েছিল, জিম্মি করা হয়েছিল, জিম্মি করে সেই আন্দোলন সংগ্রাম বন্ধ করা হয়েছিল। কারণ তারা জানতো যে ওই আন্দোলন সংগ্রাম সফল হলে সেদিন রফিক এবং ইকবাল বাবুকে তারা জেলখানে পাঠাতে পারতো না।
তারা জানতো সেদিন আন্দোলন সংগ্রাম সফল হলে সেদিনই কোনো না কিছু ইনশাল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন হয়ে যেত। কারণ সেদিন আপনারা সারা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ সেদিন কিন্তু আপনারা এসেছিলেন। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আপনাদের ভাগ্যের পরিবর্তন, আমাদের ভাগ্যের পরিবর্তন যে মানুষগুলো হতে দেয়নি, আল্লাহ পাক তাদের জন্য বিচার করবেন। তারা অনেকেই বলেন তাদের নেতারা নাকি খুব বেশি সহজ সরল, তাদের নেতারা নাকি কথা বলতে পারে না। আরে ভাই, আপনাদের যোগ্যতা আছে কোনটা এটা আমাকে বলেন। আপনি কথা বলতে পারেন না, এটা আপনার অযোগ্যতা। আপনার মেধা নেই, এটা আপনার অযোগ্যতা। আপনি মেধাবী না হলে, আপনি কথা বলতে না পারলে, শ্রমিকের ভালো মন্দ না বুঝলে, শ্রম আইন না বুঝলে, নীতিমালা না বুঝলে, আপনার সংবিধান না বুঝলে আপনি কেন নেতৃত্ব দিতে এসেছেন? পরিষ্কার কথা হচ্ছে, আপনার যোগ্যতা নিয়ে আপনি থাকবেন, আপনার যোগ্যতা আপনি সংগঠন চালাবেন। কিন্তু ভুল করেও মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যে সংগঠনটি সবচেয়ে বড় ভূমিকা পালন করছে, যে সংগঠনের নেতারা জেল খাচ্ছেন, মার খাচ্ছেন, যে সংগঠনের কর্মীরা আহত হচ্ছেন, সেই সংগঠনকে আপনারা বিতর্কিত করার জন্য অপপ্রচার আপনারা চালাবেন না। ঐক্য পরিষদের যে সকল নেতা, তাদের কাদের যোগ্যতা আপনারা পরিমাপ করতে চান? কল্যাণ পরিষদের আপনারা যারা আছেন, আপনার যোগ্যতার মাপকাঠি যদি করতে চান, আমাদের সামনে এসে ডিবেট করেন, জাতির সামনে আমরা ডিবেট করব যে আপনাদের কি যোগ্যতা আছে, আমাদের ঐক্য পরিষদের নেতাদের কি যোগ্যতা আছে। প্রিয় দেশবাসী, যারা আমার এই লাইভটিতে এখন যুক্ত আছেন, তাদেরকে আমি যে উদ্দেশ্যে মূলত লাইভে আসা, আমি এখন সেই বিষয়টি আলোচনা করব। আপনারা জানেন ঐক্য পরিষদ এবং তার নীতি এবং আদর্শ, তার মূল লক্ষ্য হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে ঠিকাদারি প্রথা বিলুপ্ত থাকবে, ঠিকাদারের মাধ্যমে কর্মচারীরা নিয়োগ প্রাপ্ত, ততদিন পর্যন্ত ঐক্য পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে, তাদের আন্দোলন সংগ্রাম চলবে, তাদের সংগ্রাম চলবে, তারা কখনোই এই সংগ্রাম থেকে পিছুপা হবে না। সহকর্মী সহযোদ্ধা, আপনারা জানেন গতকালকে আমাদের অতি গুরুত্বপূর্ণ একটা সমাবেশ ছিল। আমি লাইভে এসে বলেছিলাম, ফেসবুক পোস্টে বলেছিলাম, আপনারা প্রয়োজনে একদিন ছুটি নেবেন, না হলে একদিনের বেতনের মায়া ত্যাগ করবেন। কারণ আমি আলোচনা এমন পর্যায়ে নিয়ে গিয়েছিলাম, আন্দোলন সংগ্রামটি এমন পর্যায়ে গিয়েছিল, আমরা যদি গতকালকে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটাতে পারতাম, তাহলে গতকালকে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল, আমরা ঠিকাদার মুক্তির বিজয় মিছিল গতকালকে করতে পারতাম। আপনারা হয়তো সেগুলো বুঝতে পারেননি, অথবা অনুধাবন করতে পারেন নাই, অথবা আপনারা ভয় পেয়েছেন আন্দোলন সংগ্রামে আসার জন্য, আপনারা আসেননি। যারা আসেননি তাদের প্রতি আমার সমবেদনা যে আপনাদের আসা উচিত ছিল, এবং আমরা প্রত্যাশা করব আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনারা অবশ্যই উপস্থিত হবেন। যারা এসেছেন তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ ষড়যন্ত্রের শুরু সেই 19 অক্টোবরের আন্দোলন সংগ্রামের আগে থেকে ষড়যন্ত্র কিন্তু এখন পর্যন্ত থেমে নেই। আপনারা জানেন আমাদের গতকালকের প্রোগ্রামকে নস্যাৎ করার জন্য, আপনারা যেন না আসেন এইটার জন্য, তারা গতকালকের আগের রাত, পরশুদিন রাত্রে তারা কিন্তু আমার স্বাক্ষর জাল করে, আমাদের প্যাডকে কপি করে, তারা কিন্তু একটি ভুয়া চিঠি তারা কিন্তু ফেসবুকে তারা দাবি আদায়ের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়, যা তাদের হতে পারে। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আপনারা দেখবেন আন্দোলন সংগ্রাম আমরা ঘোষণা করেছিলাম, এরকম চিঠি আমাদের আন্দোলন সংগ্রামকে কিন্তু নস্যাৎ করতে পারেনি, সেটা হয়নি, আপনারা আসেননি। যাই হোক, এরপরে যেটা ঘটলো, সরকারের পক্ষ থেকে এখন যদি মিছিল নিয়ে আমরা যাইতাম, আমাদের হাতে এই দাবির প্রক্রিয়া ভাববেন, আমরা সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সচিবালয়ের যে ডিসি মহোদয় আছেন এবং আমাদের রমনা জোনের যে ডিসি মহোদয় আছেন, আমরা ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায়, ওনাদের সার্বিক সহযোগিতায় আমরা কিন্তু গতকালকে সচিবালয়ে আমরা গিয়েছি এবং ওনারা আমাদেরকে আলোচনার পরিবেশ করে দিয়েছেন। আমরা অর্থমন্ত্রীর সাথে আমি আলোচনা করেছি এবং সেখানে আমরা 9 জন গিয়েছিলাম, শুধুমাত্র রফিক একা সেখানে ছিল না, সেখানে রাজু ভাই ছিল, নাইম ভাই ছিলেন, সেখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের আরজু ভাই ছিলেন, আর ডেস্কো রোমান ভাই ছিলেন, এরপরে স্বাস্থ্যের মুকুল ভাই ছিলেন, আরো অনেকেই ছিলেন, আমাদের কিছু জাভেদ ভাই থেকে শুরু করে আমরা আরো অনেকেই ছিলাম, 9 জন ছিলাম। সব মিলিয়ে আলোচনা হলো, আলোচনার পরে তারা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিল
যে আপনাদের জন্য আমরা এই মুহূর্তে আমাদের যা যা করণীয়, অর্থাৎ আমরা তো অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের যা করণীয় আছে, আমাদের যা ক্ষমতা আছে, আমরা আমাদের ক্ষমতার জায়গা থেকে আমরা সেটা করব। আমরা আমাদের দাবি দিলাম, আমরা বললাম যে 23 তারিখে আমরা মিটিংয়ে গিয়েছিলাম, সেই মিটিংয়ে আমরা যে 7 দফা দাবি দিয়েছিলাম সেই চিঠি কিন্তু আমরা গতকালকে নিয়ে গিয়েছিলাম। সেখান থেকে কষ্ট হচ্ছে অনেক, সেখান থেকে আমরা সেই চিঠি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। পয়েন্ট ধরে ধরে ওনারা বলছিলেন যে কোনটা করা সম্ভব, ওনাদের পক্ষে কোনটা করা সম্ভব না, কারণ কিছু বিষয় আছে যেগুলো দপ্তর অর্থাৎ একটা মন্ত্রণালয় ইচ্ছা করলে পারে, আরেকটি বিষয় আছে যেটা ক্যাবিনেট লাগে, আরেকটি বিষয় আছে যেটা মন্ত্রী পরিষদ লাগে। তো এই বিষয়গুলো ওনারা আমাদেরকে সুন্দর করে বোঝাচ্ছিলেন, আমরা বুঝতে পারছিলাম। এরপরে ওনারা আমাদেরকে বলেছিলেন ঠিক আছে আপনাদের সকল বিষয় আমরা নিলাম, আমরা চিঠি 1 ঘন্টার মধ্যে রেডি করে দিব, ইনশাল্লাহ আজকে পাবলিশ হয়ে যাবে। আমরা এসে ঘোষণা দিলাম যে আমাদের জন্য আমাদের দাবি প্রক্রিয়া সরকার ভেবেছেন এবং তারা আজকে একটা চিঠি ইস্যু করে দিবেন। দেখবেন আমরা 1 ঘন্টার কথা বলেছিলাম, 1 ঘন্টার মধ্যে কিন্তু সেই চিঠিটা পাবলিশড হয়েছে। তো সেই চিঠি আমার হাতে, এখন আমি সেই চিঠি নিয়ে একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাই। এর আগে আমরা যেটা বলতে চাই, আমাকে বুঝতে হবে নীতিমালা, আমাকে বুঝতে হবে যে কোনটা মন্ত্রণালয়ের কাজ, কোনটা আমাদের ক্যাবিনেটের কাজ, কোনটা উপদেষ্টা পরিষদের কাজ, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের আউটসোর্সিং যে নীতিমালা, এই নীতিমালা জারি হয়েছিল, কে জারি করেছিল? আপনারা দেখবেন 18 নীতিমালার পরে 25-এর যে নীতিমালা, সেই নীতিমালাটি জারি করে বলা হয়েছিল এইটা মাননীয় প্রধান উপদেষ্টার কি উপহার হিসেবে আমাদেরকে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল। তার মানে কি সেখানে প্রধান উপদেষ্টার স্বয়ং কনসার্ন ছিল, ওনার সিদ্ধান্ত ছিল, ওনার সিদ্ধান্তের বাইরে গিয়ে কিন্তু এই নীতিমালা সংশোধন করতে তারা পারে নাই। এখন প্রশ্ন হচ্ছে আবারও যদি সেই নীতিমালা সংশোধন হয় তাহলে সেই সংশোধিত নীতিমালাতে অবশ্যই আমি মনে করি আমাদের চিফ অ্যাডভাইজারের সম্মতি এবং মতামত এবং সিদ্ধান্ত লাগবে। এখন আমরা যখন কালকে ইনস্ট্যান্ট গিয়েছি মন্ত্রণালয়ে, আমরা যদি মাঠে 1 লক্ষ লোক রেখে যেতে পারতাম, আমরা কিন্তু বার্গেনিং করতে পারতাম যে এই আজকেই আউটসোর্সিং যে নীতিমালা, এই সংশোধিত নীতিমালা আমাদেরকে দিতে হবে, তা না আমরা এখান থেকে যাব না। তখন সেটা যৌক্তিক ছিল এবং তখন সেটা আমরা আদায় করে ইনস্ট্যান্ট নিয়ে আসতে পারতাম। কিন্তু আপনারা তো আন্দোলনে আসেন নাই, আপনাদেরকে অনেকভাবে বুঝিয়েছি, আপনারা তো সেগুলো বোঝেন নাই। আপনারা বোঝেন নাই বলেই আমরা কিন্তু সেইটা আমরা করতে পারি নাই। কিন্তু কালকে পারি নাই বলে যে আগামীতে পারবো না, আমরা কিন্তু এটা বিশ্বাস করি না। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, আপনারা যে ভয়ের কারণে আন্দোলন সংগ্রামে আসেন নাই, 1 নম্বর কারণ হচ্ছে আপনারা মনে করেন আন্দোলনে গেলে আপনারা চাকরি হারাবেন। এই একটা ভয় থেকে এখনো চলছে, আগামী দিনেও চলবে। খুব দ্রুতই আপনারা দেখতে পারবেন আমরা আগামী দিনের জন্য আমরা কর্মসূচি ঘোষণা করব। যে চিঠিটা আমার হাতে এসেছে, এই চিঠিটিকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে চিঠির ক অংশ, আরেকটা হচ্ছে চিঠির খ অংশ। আমি একটু ব্যাখ্যা করতে চাই। চিঠির নাম দেওয়া হয়েছে বা শিরোনাম দেওয়া হয়েছে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2025 বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশনা। অর্থাৎ যে নীতিমালাটি এখন আছে প্রণীত, সেই নীতিমালা কি কি আছে এবং কিভাবে সেটা বাস্তবায়ন হবে মাঠ পর্যায়ে, অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠান সেটা কিভাবে বাস্তবায়ন করবে সেগুলোর ব্যাখ্যা এখানে দেওয়া আছে। সেটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক অংশ, আপনারা দেখে থাকবেন আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা 2025 বাস্তবায়নের ক্ষেত্রে, আবারও বলছি আউটসোর্সিং প্রক্রিয়া সেবা গ্রহণ নীতিমালা 2025 বাস্তবায়নের ক্ষেত্রে উত্থাপিত অভিযোগগুলো কি? যদি একজন বেতন কম পান, কাউকে চাকরিচ্যুত করা হয়, কাউকে চাকরি ঢোকানোর সময় টাকা নেওয়া হয়, কাউকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, অথবা ধর আরো বিভিন্ন অভিযোগ যেগুলো, সেগুলো যদি থাকে সেই অভিযোগগুলো যাচাই বাছাই পরবর্তী কর্মপন্থা নিরূপণের লক্ষ্যে সুপারিশ বাস্তবায়নের নিমিত্তে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মহাপরিদর্শককে সভাপতি করে অর্থ বিভাগ এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে 3 সদস্যের একটা কমিটি গঠিত হয়েছে। এই কমিটি কি করবে? দ্রুত গঠন করবে, এই কমিটি গঠন করবে এবং এই কমিটি উপরোক্ত যে বিষয়গুলো সকল বিষয় নিয়ে তারা কাজ করবে। অর্থাৎ যত অভিযোগ সে সকল অভিযোগ তারা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করবে। এর আগে এরকম কমিটি কিন্তু গঠন করা ছিল না, কারণ ছিল ডাইফে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ছিল, তারা কিন্তু এই ক্ষমতা তাদের এভাবে দেওয়া ছিল না। এখন কিন্তু এই নীতিমালার মধ্যে থেকে তারা কি কি পারবে তাদেরকে কিন্তু সরাসরি আইডেন্টিফাই করে দিয়েছে কারা
অর্থ মন্ত্রণালয়, এবং শ্রম মন্ত্রণালয় কিন্তু মানে অনুরোধ করেছে যে মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়কে অনুরোধ করা হলো এই বিষয়টি নিশ্চিত করার জন্য। এটা হচ্ছে চিঠির ক অংশ। চিঠির খ অংশ হচ্ছে আপনারা দেখবেন সকল মন্ত্রণালয় বিভাগকে নিম্নরূপ পরামর্শ প্রদান করা হলো। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল মন্ত্রণালয়ের যত প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, সকল প্রতিষ্ঠানের জন্য প্রতিপালনীয় হিসেবে এই নিচের সুপারিশ মানে প্রস্তাবনা সুপারিশ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়। নাম্বার 1, সেখানে দুটো ভাগ করা আছে, 1 এবং 2। 1 নম্বর হচ্ছে শৃঙ্খলাজনিত কারণে কোনো সেবাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পূর্বে, আমি আবারও বলছি, শৃঙ্খলাজনিত কারণে, অর্থাৎ কেউ যদি শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড করেন, মারামারি এই সেই এগুলো যদি করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পূর্বে, ব্যাপারটা বুঝবেন, আপনি একটা অপরাধ করছেন, শৃঙ্খলা ভঙ্গই করছেন, আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট সেবা ক্রয়কারী দপ্তরের অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানের আউটসোর্সিং সেবা পরিবক্ষণ কমিটি, অর্থাৎ সেইখানে কি বলছে, আপনার মন্ত্রণালয়ে একটা কমিটি থাকতে হবে। কিন্তু বলে দিচ্ছে ওনারা, যে মন্ত্রণালয়ে আপনি কাজ করবেন প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনার জন্য আলাদা করে একটা কমিটি থাকবে। আমি আবারও পরে আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা বুঝবেন। শৃঙ্খলাজনিত কারণে কোনো সেবাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট সেবা ক্রয়কারী দপ্তরের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বিভাগের আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটি তফসিল ক, অর্থাৎ আউটসোর্সিং নীতিমালার যে তফসিল ক আছে সেখানে বলা আছে যে ওই মন্ত্রণালয়ের একটা কমিটি থাকতে হবে, সেই কমিটি এর মতামত গ্রহণ করতে হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে আপনি অপরাধ করছেন, সেই প্রতিষ্ঠান তার মন্ত্রণালয় লিখবে, সেই মন্ত্রণালয়ের কমিটি বিচার বিশ্লেষণ করে আপনার কি সিদ্ধান্ত নিয়েছে আপনার ব্যাপারে, সেই সিদ্ধান্তটি আবার এই উপরের যে কমিটি সেই কমিটির কাছে তারা দিবে। এর মানে কি, একজন সরকারি কর্মচারী যদি কোনো অপরাধ করে তার অফিস হয়ে তদন্ত হবে, এরপরে তার মন্ত্রণালয়ে তদন্ত হবে, এরপরে ফাইনাল কিন্তু সিদ্ধান্ত হবে। এই বিষয়টাও সেম তাই। নাম্বার 2, কোনো প্রতিষ্ঠান কর্তৃক, আমি উপরের কথা যেটা বুঝালাম, তার মানে কি আপনি অপরাধ করছেন, এই অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সেটা কি শুধু আপনার প্রতিষ্ঠান প্রমাণিত হলে হবে না, আপনার মন্ত্রণালয়ে প্রমাণিত হতে হবে, সেটা কমিটির বিচার বিশ্লেষণের পরে কিন্তু সেটা মানে আপনার প্রুফ হতে হবে, মানে প্রমাণিত হতে হবে। দ্বিতীয় হচ্ছে, কোনো প্রতিষ্ঠান কর্তৃক আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা ক্রয়ের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান যদি টেন্ডার করে সেবা ক্রয় করতে চায়, সেবাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে নতুন চুক্তি, অর্থাৎ যে প্রতিষ্ঠান সেবা ক্রয় করবে সে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যদি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ করে, তাহলে তার সাথে কি চুক্তি, নতুন চুক্তি অথবা নবায়নের সময় কর্মরত সেবাকর্মীদের যৌক্তিক কারণ ব্যতীত বাদ দেওয়া যাবে না। মানে কি, আপনি কর্মরত আছেন, আপনার চুক্তি হবে অথবা নতুন টেন্ডার হবে, আপনারা যারা আছেন তারাই থাকবেন, আপনাদেরকে প্রতিষ্ঠানও বাদ দিতে পারবে না, ঠিকাদারও বাদ দিতে পারবে না। এটা হচ্ছে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে। তবে যৌক্তিক কারণে বাদ দেওয়ার প্রয়োজন হলে, মানে ওই যে উপরে যেটা আমরা বললাম 1 নম্বরে, যে আপনাকে যে শৃঙ্খলাজনিত কারণে যদি বাদ দিতে হয় আপনার মন্ত্রণালয় কমিটি হয়ে, যদি ওই যৌক্তিক কারণে বাদ দেওয়ার প্রয়োজন হলে আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটি, এই যে সেবা পরিবীক্ষণ কমিটির ক যেটা আমরা বললাম অনুযায়ী মতামত গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার মন্ত্রণালয়ের যে পরিবীক্ষণ কমিটি আছে সেই কমিটি আপনার ব্যাপারে কি সিদ্ধান্ত গ্রহণ করেছিল সেই সিদ্ধান্ত ওনাদেরকে নিতে হবে। সেখানে যদি আপনাকে বলা থাকে যে উনি আপনার অপরাধী, আপনাকে চাকরিচ্যুত করা যাবে, আইনগত বিধান আছে, তখন আপনি চাকরিচ্যুত হবেন, এর আগে আপনি কোনোভাবে চাকরিচ্যুত হবেন না। আমি প্রশ্ন করতে চাই, এই যে নীতিমালা হলো এটা কি ঠিকাদারের পক্ষে, এই যে চিঠি হলো এটা কি ঠিকাদারের পক্ষে নাকি ঠিকাদারের বিপক্ষে? আগে একজন ঠিকাদারি প্রতিষ্ঠান আপনাকে বাদ দিয়ে 2 লক্ষ টাকা নিত বা 3 লক্ষ টাকা নিত, এখন আপনাকে কিন্তু ওই ঠিকাদারি প্রতিষ্ঠান আপনাকে বাদ দিতে পারবে না। তাহলে কি ঠিকাদারের পক্ষে নাকি ঠিকাদারের বিপক্ষে? প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। নাম্বার 2, যারা এই চিঠির বিষয়ে বলেন যে কোনো অর্জন নাই, আমি তাদেরকে বলতে চাই সরকার আমাদেরকে যেটা দিবে সেটা আমাদের গ্রহণ করতে হবে, যেটা দিবে না সেটা নিয়ে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করতে হবে। এটা হচ্ছে সংগঠন। এখন আমি যদি বলি যে আমরা এই চিঠিটা অ্যাকসেপ্ট করবো না বা নিব না বা গ্রহণ করবো না, তাহলে কি সরকার আমাদেরকে প্রশ্ন করবে আপনার চাকরির নিশ্চয়তা আমরা দিয়েছি, তাহলে কি আপনার চাকরির নিশ্চয়তা চান না? প্রিয় সহকর্মী সহযোদ্ধা, নেতা হতে হলে বাচনভঙ্গিতে আপনাদের পরিবর্তন নিয়ে আসতে হবে, আপনাদের বুদ্ধিসম্পন্ন হতে হবে,
আপনাদেরকে বিচক্ষণ হতে হবে, কথাগুলো প্রত্যেকটা লেখা আপনাদেরকে বুঝতে হবে। না জানলে আপনি যারা জানে তাদের সহযোগিতা আপনাদেরকে নিতে হবে। সহকর্মী সহযোদ্ধা, আপনাদের আরো পরিষ্কার করে বলতে চাই, আমরা এইটাকে গ্রহণ করেছি, সরকারকে এইটার জন্য ধন্যবাদ দেব। কিন্তু যতক্ষণ পর্যন্ত ঠিকাদার বিতাড়িত না হবে ততক্ষণ পর্যন্ত ঐক্য পরিষদ তাদের আন্দোলন সংগ্রাম বিগত দিনে যেমনিভাবে চালিয়েছে, এখন যেভাবে চালাচ্ছে, আগামী দিনে সে তেমনিভাবে চালিয়ে যাবে। আপনাদেরকে বলতে চাই, প্রিয় সহকর্মী সহযোদ্ধা, দেশ থেকে যারা আমার এই কথাগুলো শুনছেন, আমাকে দেখছেন, তাদেরকে বলতে চাই, আপনারা জানেন এই ঠিকাদার বিতরিত করার জন্য আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার পরেও আমরা কিন্তু কোনোভাবেই থেমে নেই। আমরা আমাদের অব্যাহত প্রচেষ্টা আপনারা দেখেছেন, আগামী দিনে আমাদের অব্যাহত প্রচেষ্টা আপনারা দেখবেন। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের জন্য বা আপনাদের জন্য যেটা ভালো আমরা সেগুলো নিয়ে কাজ করছি। এখন আমাদের দায়িত্ব বেড়ে গেছে। কি দায়িত্ব বেড়ে গেছে? আমি কিন্তু গতকালকে এইটা পাওয়ার পরেও সাথে সাথে কিন্তু আমি রিয়াকশন দিতে পারতাম অথবা ঐক্য পরিষদের পক্ষ থেকে বিবৃতি দিতে পারতাম, কিন্তু আমরা দেইনি। কেন দেইনি? একটা জিনিস বুঝাই দিতে পারেন, সেটা হচ্ছে যে এটা ক্লিয়ার করে দেন যে অনুলিপিগুলা কার। আচ্ছা, এবং আপনারা চিঠির শেষের দিকে দেখবেন যে এই চিঠি কাদেরকে দেওয়া হয়েছে, মানে প্রাপক কারা। এই চিঠি পাবে প্রত্যেকটা সিনিয়র সচিব, প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব, সিনিয়র সচিব পাবে। অনুলিপি কাদেরকে দেওয়া হয়েছে? উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব, অর্থাৎ উপদেষ্টা মহোদয়কে অবহিত করার জন্য এইটা যে করা হয়েছে, এইটা উপদেষ্টা মহোদয়কে অবহিত করানোর জন্য কিন্তু অনুলিপি দেওয়া হয়েছে। সচিব মহোদয়ের একান্ত সচিব, অর্থাৎ সকল সচিবদের যে একান্ত সচিব আছে তাদেরকে দেওয়া হয়েছে। আপনাদেরকে বলতে চাই, আমাদের দায়িত্ব বেড়ে গেছে। এই চিঠি পাওয়ার পরে আপনারা যারা বিনা কারণে চাকরিচ্যুত হয়েছেন, আপনাদের চাকরিতে ফেরানোর দায়িত্ব আমাদের বেড়ে গেছে এবং আমাদের পথকে সহজ করেছে। যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু আমাদের সাথে সার্বক্ষণিক একটা সম্পর্ক থাকবে, কারণ আমরা শ্রমিক প্রতিনিধি হিসেবে সেই কমিটি আমাদের মতামতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিবে না বলেও গতকালকে মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানিয়েছেন। এখন আমরা পর্যায়ক্রমে ঐক্য পরিষদ, আমরা জানি এই কথাগুলো লাইভে যাচ্ছে, অন্য সংগঠন আমাদেরকে কপি করবে, আমরা যা করতে চাই তারাও তাই করে। এখন আমরা চেষ্টা করব আপনারা যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের সমস্ত মানুষের তথ্যপত্র সংগ্রহের আগেও করেছি, আবার নির্ভুল তথ্যপত্র সংগ্রহ করে যে কমিটি গঠিত হলো এই কমিটির সাথে আমরা কাজ করে দ্রুত সময়ের মধ্যে আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান যেখানে থেকে আপনারা চাকরিচ্যুত হয়েছেন সেই জায়গাগুলোতে আপনাদেরকে পুনর্বহাল করার জন্য আমরা এখন চেষ্টা করবো এবং এগুলো এখন আমাদের রুটিন কাজ। পাশাপাশি আন্দোলন সংগ্রাম আমাদের রাজপথে থাকবে এবং আমরা ঠিকাদার বিতরিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। সহকর্মী সহযোদ্ধা, চিঠি পাওয়ার পরে গতকালকে আমি কয়েকজন শ্রমিক নেতার সাথে আমি কথা বলেছি, পরামর্শ করেছি। সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ আপনারা জানেন, উনি আমাদের সকলের শ্রদ্ধাভাজন এবং সকলের কাছে, বাংলাদেশ সকল শ্রমজীবী মানুষের কাছে একটা আস্থার জায়গা, ভরসার জায়গা। আমরা চেষ্টা করেছি ওনার সাথে আলোচনা করার জন্য। সারা বাংলাদেশের মানুষের আস্থার জায়গা কমরেড রাজিকুজ্জামান রতন, আমরা চেষ্টা করেছি ওনার পরামর্শ নেওয়ার জন্য। আপনারা জানেন আমাদের পাশে যিনি থাকেন, কালকে আমাদের আন্দোলন সংগ্রামে গিয়েছিলেন আহসান হাবিব বুলবুল, আপনারা সবাই তাকে চেনেন। আমরা তার সাথে তার পরামর্শ নেওয়ার চেষ্টা করেছি। আমরা প্রখ্যাত শ্রমিক নেতা, জাতীয় শ্রমিক দলের প্রেসিডেন্ট, স্কপ নেতা, আমরা তার পরামর্শ নিয়েছি, তার পরামর্শ নেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আমাদের লেকচারার, আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকচারার মাহমির্জা ম্যাডামের অবজারভেশন আমরা নিয়েছি। ওনারা যেটা বলেছেন যে আপনাদের চাকরির যে একটা নিশ্চয়তা, এটা একটা তৈরি হয়েছে, এটা একটা ভালো দিক, এইটা একটা আপনাদের জন্য অর্জন। তবে আপনাদের মূল জায়গায় যেতে হবে, যে কোনো ঠিকাদারের মাধ্যমে আপনাদের নিয়োগপ্রাপ্ত হলে চলবে না, আমরা বলেছি। এবং ওনাদের পরামর্শ অনুযায়ী আমরা আগামী দিনে আন্দোলন সংগ্রাম চালাবো। আমরা কি চাই? আমরা চাই নিজ নিজ প্রতিষ্ঠানগুলোতে যেন আমরা কোনো একটা সময় গিয়ে আমাদের চাকরিগুলো যেন স্থায়ী হয়, কারণ আমরা চাকরি স্থায়ী হলে এটা আমাদের মৌলিক অধিকার। যেহেতু শ্রম আইনে বলা আছে যে কোনো স্থায়ী কাজের বিপরীতে অস্থায়ী কর্মচারী নিয়োগ করা যাবে না। সেই লড়াই কিন্তু আমাদের সৈয়দ সুলতান উদ্দিন স্যার লড়ছেন, এরপরে রতন ভাই লড়ছেন, স্কপ লড়ছেন, বিভিন্ন শ্রমিক নেতারা লড়ছেন। সেই লড়াই আমরা কিন্তু তাদের পাশে থেকে
আমরা এই অধিকার আদায়ের জন্য আমরা লড়ছি। পাশাপাশি ঠিকাদারের প্রথা বিলুপ্ত করার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন, বাংলাদেশের সকল মানুষের আশার জায়গা, ভরসার জায়গা, ইতিমধ্যে মানুষের আস্থার জায়গায় পরিণত হওয়া বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কিন্তু লড়ছে। তো আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমরা ঠিকাদার বিতরিত করতে পারবো। অবশ্যই আপনাদেরকে সর্বশেষ প্রশ্ন করতে চাই, রফিককে ঠিকাদারের ট্যাগ লাগানো হয়, যে কাজগুলো হয়েছে সকল কাজ ঠিকাদারের পক্ষে হয়েছে নাকি ঠিকাদারের বিপক্ষে হয়েছে? যদি আমি ঠিকাদারের পক্ষের লোক হয়ে থাকতাম তাহলে আমি কেন জেলে যাওয়ার পরেও জেল থেকে বেরিয়ে এসে সেই ঠিকাদারি প্রথা বিলুপ্ত করার জন্য আমি আবারও রাজপথ আন্দোলন সংগ্রাম আমি ঘোষণা করলাম এবং রাজপথে এখনো পর্যন্ত আসি? কেন আমি চাকরির নিষেধা তৈরি করলাম যে চাকরির নিষেধা পাওয়ার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতি বাণিজ্য করতে পারবে না? আপনাদের কাছে প্রশ্ন করতে চাই। এগুলো আপনারা বিবেকের কাছে আপনাদের প্রশ্ন ছড়িয়ে দিলাম, আপনারা এগুলো দেখবেন। প্রিয় সহকর্মী সহযোদ্ধা, যাদের দীর্ঘদিনের বেতন বাকি, যারা বেতন পাচ্ছেন না, আমরা ইতিমধ্যে সেই বিষয়ে কাজ শুরু করে দিচ্ছি। আপনারা জানেন কালকে সেই মিটিংয়ে আমরা জোরালো কণ্ঠে বলেছি যাদের দীর্ঘদিনের বেতন বাকি তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আপনার বেতনের ফায়সালা করে দিবেন। তারা বলেছে দ্রুত সময়ের মধ্যে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদেরকে বলেছেন আপনাদের জন্য, ঐক্য পরিষদের জন্য এই মন্ত্রণালয়ের দরজা আপনাদের সবসময় খোলা, আপনারা আসবেন, আমরা আপনাদের প্রত্যেকটা কাজ করে দেওয়ার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করব। বারবার রমনা ডিসি স্যার, সচিবালয়ের ডিসি স্যার, সচিবালয়ের এসি স্যার, সচিবালয়ের আপনার এডিসি স্যার, তারা সবাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আজকেও আমার সাথে কথা হয়েছে। ওনারা কিন্তু বলেছেন যে আপনাদের দাবির প্রক্রিয়া শুরু হয়েছে বাস্তবায়ন, আমরাও চাই ঠিকাদার বিলুপ্ত হোক। আপনারা আস্তে আস্তে আগান, আপনাদের প্রতি আমাদের শুভকামনা থাকলো। আপনারা জানেন, আপনাদের কাছে লাইভেই বলতে চাই, গতকালকের প্রোগ্রাম নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র করেছেন কিন্তু আপনারা করতে পারেন নাই। আমরা কয়েক দফা রমনা জোনের ডিসি স্যারের সাথে আমরা বসেছি, আলোচনা করেছি প্রোগ্রামটাকে কিভাবে সুন্দর করা যায়, সফল করা যায় এবং নিষ্কণ্টক করা যায়, ষড়যন্ত্রের ঊর্ধ্বে রেখে কিভাবে আমরা প্রোগ্রামকে সফল করতে পারি, আমরা কিন্তু সেগুলো করেছি। আপনারা দেখেছেন, আপনাদের ভাগ্য পরিবর্তন করার জন্য ঐক্য পরিষদ সবসময় ছিল এবং এখন আছে, আগামী দিনেও থাকবে। আমি অনেক কথা বললাম, আপনাদের যদি এরপরেও বুঝতে অসুবিধা হয়ে থাকে, ঐক্য পরিষদের এই সাংগঠনিক কার্যালয় সবসময় খোলা থাকে, এই করেন না খোলা থাকে, আপনারা আমাদের অফিসে আসবেন, আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে আপনাদের পাশে থেকে আপনাদের সকল সমস্যা আমরা সমাধান করার জন্য সর্বাধিকভাবে আমরা চেষ্টা করব। তো এ পর্যায়ে আমি একটু আমাদের অত্র যে আন্দোলন সংগ্রাম চলমান আছে সেই আন্দোলন সংগ্রাম চলমান আন্দোলন পরিচালনা কমিটির যে সকল নেতৃবৃন্দ ছিল, ঐক্য পরিষদের যে সকল নেতা, আমি সবাইকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ সবাই পাশে থেকে সকল মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করেছে। আমি এ পর্যায়ে কিছু বলার জন্য আমাদের জান্নাতুল নাঈম ভাইকে বলবো এবং তারপরে আমাদের রাজু ভাই কিছু বলে আজকে লাইভ শেষ করবে। দুনিয়ার মজদুর এখন। ধন্যবাদ আমাদের সভাপতি রফিক ভাইকে। আসলে রফিক ভাই তো বিস্তারিত অনেক কিছু বলেছে। আমি গতকালকে রাত্রে অনেক লেখালেখির কারণে আমি একটা পোস্ট দিলাম যে কিছু কিছু লোক আসলে বুঝতে হবে, চিঠির ভাষা বুঝতে হবে ভাই, মন্ত্রণালয়ের লেখার ভাষা বুঝতে হবে। আমরা যদি না বুঝে যদি আমরা মন্তব্য করি তাহলে তো আসলে কেমন হবে বলেন? সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে হলো যে আপনার আমার চাকরির নিশ্চয়তা নাই, যে কোনো সময় আমরা আতঙ্কিত থাকি যে আমাদের চাকরি চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যখন একটা চাকরি শুরু হয়েছে যে এখন চাইলেই আপনার চাকরি যাবে না, মানে সরকারি যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যারা চাকরি করে সেম ওই ঘটনাটাই আপনার তদন্ত হবে, তদন্ত হওয়ার পরে যদি আপনি দোষী সাব্যস্ত হন সেই ক্ষেত্রে আপনার চাকরি চলে যাবে, তার আগে চাকরি চলে যাবে না। তো আমার তেমন কিছু বলার নাই, শুধু এতটুকুই বলবো যে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে। আপনারা কারো কথায় কান দেবেন না, কারো কথায় পরিচিত হবেন না। আপনারা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পাশে থাকবেন এবং রফিক ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও। ধন্যবাদ নাঈম ভাইকে। আমি রাজু ভাইকে কিছু বলে আজকে লাইভটিতে রাজু ভাই কিছু বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করে লাইভটি শুনছিলেন। আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি সাহেব বিভিন্ন বিষয় আপনাদেরকে ব্যাখ্যা করছে। তা আমি আসলে একটা কথা শুধু বলতে চাচ্ছি যে আমাদের যে প্রাপ্তিটা গতকালকে আমরা যেটা বলছি যে আমাদের চাকরির নিশ্চয়তাটা, আপনারা দেখেন যে অনেক কথা সারা রাতভরি প্রশ্ন করছেন। সরকারি যাদের চাকরি হয়, যে কর্মচারী বা শ্রমিক যারা আছে
আপনি কি ওই চাকরি হওয়ার পরে কি ওখানে লেখা থাকে যে আপনার চাকরি যাবে না বাই করবে, এরকম কোন থাকে? তাদের চাকরি কিন্তু যাবে। তা আমি মনে করি যে আমাদের যে অর্জনটা হয়েছে রফিক ভাই আপনাদেরকে সুন্দরভাবে এক্সপ্লেন করছে, সেটা হচ্ছিল এখন কিন্তু আপনাকে চাকরি যদি আপনি যে 3টা কারণ ফৌজদারি অন্যায় বা অসাধুচরণ করলেও ইনস্ট্যান্ট চাকরিটা যাবে না। আপনার সরকারি কর্মচারীদের যেভাবে আপনার একটা বিভাগীয় মামলা বা তদন্ত, আপনার কিন্তু সেইভাবেই মন্ত্রণালয় পর্যন্ত যেতে হবে, আপনাকে শুনানি হবে, তা সেই বিস্তারিতগুলো হবে। তা আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলতে চাচ্ছি যে এই আন্দোলন পরিচালনা সবসময় প্রথম সারিতে থাকি এবং বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের একজন সিনিয়র সহসভাপতি হিসাবে আপনার গতকালকে আমাদের কিন্তু আপনাদের জন্য প্রস্তুতির কোনো কমতি ছিল না। আপনাদের প্রথম থেকেই বলছিলাম যে আমাদের আন্দোলনটা এবার একটা সুশৃঙ্খলা হবে এবং সর্বোচ্চ আমাদের প্রশাসন সহযোগিতা করবে। এবং আপনারা দেখছেন যে আমাদের পক্ষ থেকে যতটা সহযোগিতা করার দরকার, যে আপনাদের সুখ দুঃখের কথা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কিন্তু বলছিল বারবার যে দাবিটাকে বাস্তবায়ন করার জন্য আপনাদের উপস্থিত হতে হবে। আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, সেখানে আপনি এসে আপনার প্রতিষ্ঠানের কথাটা উন্মুক্ত বলবেন। সেই কথাগুলো বলার জন্য আপনারা দেখছেন যে গতকালকে আমরা পর্যাপ্ত পরিমাণ স্যাটেলাইট টেলিভিশন মিডিয়াকে রাখছি। যারা আসতে পারছেন আমি তাদেরকে সৌভাগ্য মনে করি, যারা আসেন নাই আমি মনে করি যে আগামীতে আমাদের যে প্রোগ্রাম সংগ্রাম থাকবে সেগুলো আসবেন। এবং একটা জিনিস আমরা অর্জন করছি, এটাই আমরা বড় গলা বলতে পারি যে অনেকেই আমাদের মধ্যে আছে যারা সহজ সরল নীতিতে থাকেন বা বিভিন্ন ভয়ভীতি পান যে আসলে আমি যদি আন্দোলনে যাই তাহলে আমার চাকরিটা চলে যাবে। তা আমরা পরবর্তী যেহেতু একটা বৃহৎ একটা শক্তির পিছনে লড়ছি এবং আমাদের মূল যে দাবিটা ঠিকাদার প্রথা বাতিল করার জন্য, সেই ঠিকাদার প্রথা বাতিলের জন্য আগামী যে আন্দোলন সংগ্রামে আমরা যে ডাক দেই এবং আপনার জন্য আর কোনো পিছে টান না থাকে, কারো কোনো কথার যুক্তিকতা দরকার নাই। আপনি আসলে যে চাকরি যাবে না, আপনার সেই চাকরিটাকে নিশ্চিত করার যে দায়িত্বটা ছিল আপনাদের সহযোগিতা আমরা সেটা করতে পারছি, এর জন্য আমি আলহামদুলিল্লাহ বলি। তবে এটা যে আমাদের বড় প্রাপ্তি তা কিন্তু না, আমাদের সভাপতি সাহেব বলছে। তা আসলে আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না। সর্বশেষে একটা কথা বলি যে আপনারা কারো বিভ্রান্তি করে কথা যেন না, আপনি যদি না বোঝেন আপনি অন্য কাউকে চিঠিটাকে, আপনার চিঠির ভাষা অনেকেই বোঝে না, যেমন তফসিলগুলো বোঝে না, আপনার শ্রম আইন বোঝে না, অধ্যাদেশগুলো বোঝে না, এগুলো আপনারা যে বোঝে তার সাথে কথা বলবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য এই ঠিকাদার প্রথা বাতিলের জন্য বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা সেই প্ল্যাটফর্ম অতি দ্রুতই তৈরি করব। আমি চাইবো যে আপনারা প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে প্রত্যেকটা তার নিজ নিজ দাবিটাকে, এই ঠিকাদারটাকে মুক্ত করার জন্য স্বতঃস্ফূর্তভাবে আমাদের আন্দোলনে যোগদান করবেন। দুনিয়ার মজদুর এক হও। ধন্যবাদ সবাইকে, আপনারা এতক্ষণ লম্বা সময় ধরে আমাদের লাইভটি দেখলেন এবং আমরা চেষ্টা করেছি এই চিঠি, কতগুলো যে চিঠি, সেই চিঠি নিয়ে আমাদের যে অবজারভেশন, সেই অবজারভেশন আমরা দিলাম। এরপরে আমরা চেষ্টা করব এই চিঠি নিয়ে এবং আমাদের যে আউটসোর্সিং নীতিমালা আছে সেই নীতিমালাটি আমি আর একটু সর্বশেষ বলতে চাই, আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন লাইভে একটু শেয়ার করে দেবেন, কারণ আমার এখনকার যে 1 মিনিটের আলোচনা, সেই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আউটসোর্সিং নীতিমালা যেটা সংশোধন করার প্রস্তাবনা আমরা দিয়েছি, সেই প্রস্তাবনা কিন্তু অলরেডি অ্যাকসেপ্ট করেছে মন্ত্রণালয় এবং সেটা নিয়ে কিন্তু কার্যক্রম চলছে। আউটসোর্সিং নীতিমালা সংশোধন এবং আজকের যে চিঠি, গতকালকের যে চিঠি, এই দুটি বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে হচ্ছে। এইটা হচ্ছে ইনস্ট্যান্ট একটা সিদ্ধান্ত এবং নীতিমালা সংশোধন যেটা, এটা হচ্ছে একটা সাস্টেনেবল সলিউশনের পথে তারা হাঁটছে। একটা হচ্ছে যে ইনস্ট্যান্ট প্রবলেম সলভ করার জন্য এই চিঠি ইস্যু করে। আপনারা বিভিন্নভাবে অভিযোগ করছেন আপনাদের চাকরি চলে যাচ্ছে, কারো চাকরি চলে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে, এগুলোর জন্য কিন্তু ইনস্ট্যান্ট সলভ করার জন্য এরকম একটা চিঠি ইনস্ট্যান্ট তারা করে দিয়েছে। কিন্তু আমাদের মূল যে দাবি, সাস্টেনেবল সলিউশনের কথা যারা ভাবছেন, সেটা হচ্ছে আউটসোর্সিং নীতিমালা সংশোধন। সেই আউটসোর্সিং নীতিমালা সংশোধন করার জন্য কিন্তু কমিটি গঠন করা আছে, যেটা 23 তারিখের মিটিংয়ে কিন্তু অলরেডি প্রস্তাবনা ছিল। সেই কমিটি নীতিমালা সংশোধন করার জন্য কাজ করছেন এবং আমি বারবারই আপনাদের কাছে আলোচনা করেছি যে শ্রম আইন সংশোধন হওয়ার পরে এখন শ্রম আইনের সংশোধিত শ্রম আইন অনুযায়ী কোথায় কোথায় আউটসোর্সিং নীতিমালার পরিবর্তন করতে হবে, কোথায় কোথায় সাংঘর্ষিকতা আছে, এই বিষয়গুলো কিন্তু নিয়ে এখন কাজ করা সহজ হয়েছে। অতএব আমি মনে করি ওই কমিটি দ্রুত সময়ের মধ্যে নীতিমালা সংশোধন করবে এবং এ ব্যাপারেও আমরা আমাদের কর্মসূচি দ্রুতই ঘোষণা করব, যেন তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের নতুন করে সংশোধিত নীতিমালা প্রকাশ করে এবং সেই নীতিমালাতে কোনোভাবেই যেন ঠিকাদারকে রাখা না হয়। এর জন্য আমরা দ্রুত সময়ের মধ্যে দেখবেন যে আবারও কর্মসূচি ঘোষণা করব। সেই কর্মসূচি সফল করার জন্য আমাদের পাশে থাকবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার লাইভ এখানে শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও।